কেমন আছো তোমরা সবাই? ভালো রয়েছো আশা করছি। তো আজকে আমরা আবার শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায়। আজকে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু, অর্থাৎ স্পার্ম এবং ওভামের গঠন। তো প্রথমে স্পার্মের গঠনটা নিয়ে আলোচনা করব। তো এটা ইন্টারমিডিয়েট লেভেলে বিশেষত গ এবং ঘ অর্থাৎ প্রয়োগমূলকের জন্য এবং উচ্চতর দক্ষতামূলকের জন্য যতটুকু আলোচনার দরকার ততটুকুর মধ্যে সীমাবদ্ধতা রেখে আলোচনাটা করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে হয়ে যাবে মোটামুটি সংক্ষিপ্ত, কেন এগুলো ডিটেইল আলোচনা রয়েছে। আলোচনা করতে গেলে প্রচুর সময় লেগে যাবে। আমরা অত আলোচনায় যাব না, মোটামুটি সংক্ষিপ্ত একটা আলোচনা করব। সেই ক্ষেত্রে শুক্রাণুটা মানবদেহের সবচাইতে ক্ষুদ্র কোষ। মানবদের সবচাইতে ক্ষুদ্র কোষ হচ্ছে শুক্রাণু তথা স্পার্ম। এটার প্রধানত 4টা অংশ রয়েছে। কি কি? একটি মস্তক বা হেড, একটি গ্রীবা বা নেক, একটি মিডল পিস বা মধ্যখণ্ড এবং বাকিটি হচ্ছে টেইল বা লেজ। প্রথমে মস্তক। এটা যেহেতু একটা অ্যানিম্যাল সেল, একটা কোষ, প্রাণী কোষ, কাজে এর চারিদিক দিয়ে কিন্তু একটা ঝিল্লি বা মেমব্রেন রয়েছে, প্লাজমা মেমব্রেন রয়েছে। শুধুমাত্র একদম এই শেষ প্রান্তে ঝিল্লিটা নেই। দেখো, শেষ প্রান্তে ঝিল্লিটা, মেমব্রেনটি নেই। তো কাজে চারিদিক দিয়ে মেমব্রেন থাকবে, মাথায়ও থাকবে, মস্তকটিতেও থাকবে। আর এই মস্তকে প্রধানত, মস্তকটি দেখতে গোলাকার বা ডিম্বাকার এরকম হবে। এর ভিতরে প্রধানত 2টো অংশ থাকবে। একটি হচ্ছে নিউক্লিয়াস আর একটি হচ্ছে অ্যাক্রোসোম। প্রথমত নিউক্লিয়াসটি ডিম্বাকৃতির হয়, আর এই নিউক্লিয়াসটি হয়ে থাকে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, অর্থাৎ N সংখ্যক ক্রোমোজোম থাকে, যা পিতার দেহ থেকে পিতৃ বৈশিষ্ট্যগুলো সন্তানে সঞ্চারিত করে থাকে। আর ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়ে থাকে, যার মধ্যে 22টি থাকে অটোজোম এবং 1টি থাকে সেক্স ক্রোমোজোম। সেই সেক্স ক্রোমোজোম ছেলেদের দু রকমের হতে পারে, হয় X হবে নতুবা Y হবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু ডিম্বাণুতে 2টো ক্রোমোজোমই থাকবে, সেক্স ক্রোমোজোম XX। সেটি আলাদা বিষয়, এটা নিয়ে আমরা নেক্সট কোনো ক্লাসে আলোচনা করব। নিউক্লিয়াসের পরে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাক্রোসোম। ঠিক নিউক্লিয়াসের উপরের দিকে টুপির মতো একটি অংশ থাকে, যার জন্য এটাকে অ্যাক্রোসোমাল ক্যাপ বলা হয়। আর এটি সৃষ্টি হয়ে থাকে গলজি বডি থেকে। আর অ্যাক্রোসোমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ এনজাইম থাকে, যার নাম হচ্ছে হায়ালিউরোনিডেজ। তাহলে অ্যাক্রোসোমের মধ্যে যে এনজাইম থাকে, কি নাম বললাম? হায়ালিউরোনিডেজ। এটা অ্যাডমিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশনের জন্য। আর এই হায়ালিউরোনিডেজ এনজাইম যে মধ্যে থাকে অ্যাক্রোসোম, এটি কি কাজ করে? শুক্রাণুকে ডিম্বাণুর সাথে নিষিক্তকরণে সহায়তা করে। মস্তকের বর্ণনা শেষ। এবার নেক বা গ্রীবা। এখানে কাকে বলে বলবো? যে মস্তকের সাথে এই ফ্লাজেলামের সংযুক্তি স্থলে যে একটা সরু অংশ থাকে, এটাকে মোটামুটি নেক বা গ্রীবা বলা হয়। এই অংশে 2টো সেন্টিওল থাকে। একটি সেন্টিওল থাকে নিউক্লিয়াসের নিকটে, এই জন্য তাকে বলা হয় নিকটবর্তী সেন্ট্রিওল বা প্রক্সিমাল সেন্ট্রিওল। আর একটি থাকে ফ্লাজেলার দিকে, এটিকে বলা হয় দূরবর্তী সেন্ট্রিওল। সেক্ষেত্রে নিকটবর্তী সেন্ট্রিওলটা জাইগোটের বিভাজনে সহায়তা করে, আর দূরবর্তী সেন্ট্রিওলটি এই ফ্লাজেলার ভিতরে ফ্লাজেলীয় অক্ষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রীবার বর্ণনা হয়ে গেল। এইবারে মিডল পিস বা মধ্যখণ্ড। ঠিক গ্রীবার নিচ থেকে মাইটোকন্ড্রিয়া সম্মিলিত যে স্ফীত অংশটি বিদ্যমান, এটাকে বলা হয় মিডল পিস বা মধ্যখণ্ড। এইটার মধ্যে বিদ্যমান থাকে অনেক মাইটোকন্ড্রিয়া, যা স্পাইরাল আকারে বা অরিয়া আকারে সজ্জিত থাকে। এইখানে এই মিডল পিসের যে মাইটোকন্ড্রিয়াগুলো, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কি সেটা? যে এই স্পার্ম বা শুক্রাণুটি যখন তরল মাধ্যমে সাঁতার কেটে ডিম্বাণুর দিকে আসে, তখন এই সাঁতার কাটতে যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা আসে কিন্তু এই মাইটোকন্ড্রিয়া থেকে। তাহলে মিডল পিসের বর্ণনা হয়ে গেল। এবারে টেইল তথা লেস, এটার আবার দুটো অংশ। এটা সবচেয়ে দীর্ঘ অংশ, শুক্রাণুর সবচেয়ে দীর্ঘাকার অংশ টেইল বা লেস। এটা দুটো অংশ রয়েছে, একটা মেইন পিস বা মধ্যখণ্ড, আরেকটি এন্ড পিস বা শেষ খণ্ড। এখানে টেলের যে অংশটি এই একজোনিক তথা অক্ষটিকে প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত করে রেখেছে, সে অংশটিকে বলা হয় মেইন পিস বা মধ্যখণ্ড। আর যে অংশটি প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে না, অক্ষীয় সূত্রটি প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে না, এই যে দেখো এই অংশটি আবৃত নেই, এই অংশটুকুকে বলা হয় এন্ড পিস বা শেষ খণ্ড। আর এই শুক্রাণুটির ব্যাস হয়ে থাকে 2.5 মাইক্রন। এই মোটামুটি শুক্রাণুর বর্ণনা। এবার ডিম্বাণু। ডিম্বাণু উৎপন্ন হয়ে থাকে ডিম্বাশয় থেকে। এটি গোলাকৃতি বা উপবৃত্তাকৃতি হয়ে থাকে। এটির ব্যাস হয়ে থাকে 140 মাইক্রনের মতো। এটাতে প্রধানত 3টি অংশ থাকে। এই 3টি অংশ কি কি? একটি আবরণী থাকে, সাইটোপ্লাজম, যেটা ডিম্বাণুর ক্ষেত্রে নাম ওপ্লাজম। আরেকটি থাকে হচ্ছে নিউক্লিয়াস। প্রথমে আবরণী মানে এগ মেমব্রেন। এগ তো ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম বড় বিধায় ওটাকে আমরা এগ বলে থাকি, কিন্তু মানুষের ডিম্বাণু অতি ক্ষুদ্রাকার, এই জন্য এটাকে আমরা ওভাম বলে থাকি। তাহলে সেই এগ মেমব্রেন তথা ডিম্বাণু ঝিল্লি, অর্থাৎ ডিম্বাণুর চারিদিক দিয়ে যে স্তর থাকে, এটি ডিম্বাণু ঝিল্লি। কিন্তু এই ঝিল্লিটি আবার ত্রিঝিল্লি বিশিষ্ট হয়ে থাকে। সবচেয়ে ভেতরের দিকে, যেটা সাইটোপ্লাজমের চারিদিকে পরিবৃত করে থাকে, এই সাইটোপ্লাজমের চারিদিকে পরিবেষ্টিত করে থাকে, এইটাকে বলা হয় ভাইটেলাইন ঝিল্লি। আসলে এটি প্লাজমা মেমব্রেন। তাহলে সাইটোপ্লাজমকে পরিবৃতকারী যে প্লাজমা মেমব্রেন, সেটি ডিম্বাণুর ক্ষেত্রে বলা হয় কি বললাম? ভাইটেলাইন ঝিল্লি বা ভাইটেলাইন মেমব্রেন। তারপরে আরেকটি ঝিল্লি বিদ্যমান থাকে। ভাইটেলাইন ঝিল্লির পরে যে হলুদ অংশ দেখা যাচ্ছে, এটা ভাইটেলাইন ঝিল্লি। এরপর যে হলুদ অংশ, এটা একটু পুরু হয়ে থাকে, স্বচ্ছ হয়ে থাকে। এই স্তর থেকে বলা হয় জোনা পেলুসিটা। এটা আসলে প্রাইমারি ঝিল্লি বা মুখ্য ঝিল্লি নামেও পরিচিত। তো এই প্রাইমারি ঝিল্লিটি স্তন্যপায়ীদের ক্ষেত্রে জোনা পেলুসিটা, কিন্তু পাখি, সরীসৃপ, অন্যান্য প্রাণীতে এটার আলাদা নাম রয়েছে। কিন্তু কি বললাম, যে যেটা প্রাইমারি ঝিল্লি বা মুখ্য ঝিল্লি, সেটা স্তন্যপায়ীতে তার নাম কি বললাম? জোনা পেলুসিটা। এই যে জোনা পেলুসিটা। এটি কি করে? যখন একটি শুক্রাণু এই ডিম্বাণুর সাথে নিষিক্তকরণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলে, তখন এই জোনা পেলুসিটা স্তরটি শক্ত হয়ে যায়, আরো পুরু হয়ে যায়। তখন অন্য কোনো শুক্রাণু এসে আর নিষিক্তকরণের সুযোগ পায় না। তার মানে একটি ডিম্বাণুর সাথে একটি মাত্র শুক্রাণুর মিলন ঘটে, আর শুক্রাণু যদি এর চারিদিক দিয়ে আসেও, তাহলে সেগুলো নিষিক্তকরণের সুযোগ পায় না। সেটি নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আগামী ক্লাসে, অর্থাৎ নিষেক প্রক্রিয়ার বর্ণনাতে। সেই ক্লাসটি দেখলে তোমরা এটা আরো বিস্তারিত জানতে পারবে। তাহলে জোনা পেলুসিডা তথা প্রাইমারি ডিম্বঝিল্লি, এটা আলোচনা হলো। আরেকটি ঝিল্লি থাকে, যেটাকে কোনো ক্ষেত্রে টার্সিয়ারি ঝিল্লি বলা হয়েছে, কোনো বইতে দেখবা এটাকে সেকেন্ডারি মেমব্রেন বলা হয় বা গৌণ ঝিল্লি বলা হয়। যেহেতু প্রাইমারি ঝিল্লি বা জোনা পেলুসিটা মুখ্য ঝিল্লি, কাজেই এটা হচ্ছে গৌণ ঝিল্লি। এখন গৌণ ঝিল্লিটা কি? যে এই ডিম্বাণুটি যখন তোমার ফেলোপিয়ান টিউব বা ডিম্ব নালী দিয়ে জরায়ুর দিকে আসবে, এই ডিম্বাণুটা ফেলোপিয়ান টিউব দিয়ে, যেটা আমরা স্ত্রী জননাঙ্গের বর্ণনায় আলোচনা করেছি, সেই ফেলোপিয়ান টিউব দিয়ে এই ডিম্বাণুটি যখন জরায়ুর দিকে আসবে, তখন ওই ফেলোপিয়ান টিউব থেকে কিছু ফলিকল কোষ এসে সৃষ্টি হয়ে চারিদিক দিয়ে একটা স্তর গঠন করবে।
তখন এই স্তরটাকে ফলিকুল কোষে, এগুলো কিন্তু ফলিকুল কোষ, এই ফলিকুল কোষের স্তরগুলোকে বলা হবে হচ্ছে করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটা, করোনা, করোনা মানে বিস্তার লাভ করে, এই যে করোনা ভাইরাস এরকম বিস্তার লাভ করে রেডিয়েশনের মতো, মানে চারিদিকে বিস্তৃত হয়ে যায় এই ফলিকুল কোষগুলো। তাহলে এই সম্পূর্ণ ফলিকুল কোষের স্তরগুলোকে আমরা একত্রে তখন কি বলবো? করোনা রেডিয়েটা। আর কি বললাম, যেটাকে কোনো কোনো ক্ষেত্রে টারশিয়ারি লেয়ারও বলা হয়েছে, বুঝতে পেরেছি আমরা। আর এই ডিম্বাণুটি যখন ফেলোপিয়ান টিউব দিয়ে একদম জরায়ুর মধ্যে চলে আসবে, তখন ধীরে ধীরে এই ফলিকুল কোষের স্তর কিন্তু বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র সেকেন্ডারি উসাইট অবস্থা, অর্থাৎ ডিম্বাণুটি কিন্তু সেকেন্ডারি উসাইট অবস্থায় রয়েছে, এই অবস্থাটি ধীরে ধীরে জরায়ুর দিকে যাবে এবং কোনো এক সময় একদম পরিপক্ক একটা ডিম্বাণুতে পরিণত হবে। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম ডিম্বাণুর বাইরের ঝিল্লি নিয়ে বা এগ মেমব্রেন নিয়ে, যেটাতে আমরা দেখলাম যে 3 ঝিল্লি বিশিষ্ট হয়ে থাকে। দেখলাম বাইরের ঝিল্লি নাম বললাম আমরা টারশিয়ারি বা গৌণ ঝিল্লি বা সেকেন্ডারি ঝিল্লি, তারপরে যেটি বললাম সেটার নাম দিলাম সেকেন্ডারি ঝিল্লি বা জোনা পেলুসিটা বা মুখ্য ঝিল্লি, আর ভিতরে যেটি নাম দিলাম সেটা হচ্ছে তোমার প্রাইমারি ঝিল্লি বা মুখ্য ঝিল্লি। আর একদম ভিতরের দিকে রয়েছে ভাইটালাইন মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। গেল ঝিল্লির বর্ণনা। এবার 2 নম্বরে আরেকটি গঠন, সাইটোপ্লাজম। ডিম্বাণুর ভিতরে যে সাইটোপ্লাজম রয়েছে তাকে বলা হয় ওপ্লাজম, ওভাম থেকে ওপ্লাজম। তাহলে ডিম্বাণুর সাইটোপ্লাজমকে কি বলা হয় বলছি? ডিম্বাণুর সাইটোপ্লাজমকে বলা হয় ওপ্লাজম। এখন 2টো ঘটনা এখানে গুরুত্বপূর্ণ, যে এই ওপ্লাজমের মধ্যে কুসুম চারিদিকে একটু ছড়িয়ে থাকে। মানুষের ডিম্বাণুতে কুসুমের পরিমাণ নাই বললেই চলে, অত্যন্ত সামান্য থাকে। আর যে ডিম্বাণুতে সামান্য কুসুম থাকে তখন ওই ডিম্বাণুকে বলা হয় মাইক্রোলেসিথাল। আর যদি কুসুম বেশি থাকে, যেমন হাঁসের ডিম, মুরগির ডিম, সেই ক্ষেত্রে ওটাকে আমরা বলবো কি ম্যাক্রোলেসিথাল। তাহলে এটা হচ্ছে ডিম্বাণুতে কুসুমের পরিমাণের উপর ভিত্তি করে, কম থাকলে মাইক্রোলেসিথাল, বেশি থাকলে ম্যাক্রোলেসিথাল। আরেক ধরনের রয়েছে যে কুসুমগুলো এই সাইটোপ্লাজমের মধ্যে যদি চারিদিকে সমানভাবে বিস্তৃত থাকে, তাহলে আমরা তাকে বলবো আইসোলেসিথাল। মানুষের ডিম্বাণুটি কিন্তু আইসোলেসিথাল, মানে কুসুমটা চারিদিকে সমানভাবে বিস্তৃত রয়েছে। কিন্তু যদি কুসুমগুলো কেন্দ্রে থাকে তাহলে তাকে বলবো সেন্ট্রোলেসিথাল, যদি এক প্রান্তে থাকে তাহলে তাকে বলবো টেলোলেসিথাল। টেলোলেসিথাল জানলাম এটা। আরেকটি ঘটনা রয়েছে যে এই ডিম্বাণুর নিউক্লিয়াসটি যে প্রান্তে থাকবে, সাধারণত নিউক্লিয়াসটি কিন্তু পরিধির দিকে থাকে, নিউক্লিয়াসটি যে প্রান্তে থাকবে সেটিকে আমরা বলবো এনিম্যাল পুল, এনিম্যাল পুল। আর নিউক্লিয়াসের বিপরীত দিকটা যেটা, সেটার নামকরণ রয়েছে ভেজিটাল পুল। এই কথাটি একটু এখানে লিখলে আসলে ভালো হয়। তাহলে যে প্রান্তে নিউক্লিয়াস রয়েছে সেটি এনিম্যাল পুল, আর যে তার অপোজিট প্রান্তটির নাম ভেজিটাল পুল। তাহলে এই আমাদের সাইটোপ্লাজম তথা ওপ্লাজমের বর্ণনা হয়ে গেল। আরেকটি থাকলো নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস হালকা করে দেখা রয়েছে গোলাকার নিউক্লিয়াস। তাহলে ডিম্বাণুর নিউক্লিয়াসটি হ্যাপ্লয়েড, এতে n সংখ্যক ক্রোমোজোম রয়েছে। মানে কয়টি ক্রোমোজোম রয়েছে? 23টি ক্রোমোজোম রয়েছে। এই 23টির মধ্যে অটোজোম কয়টি? অবশ্যই কিন্তু 22টি অটোজোম। আর সেক্স ক্রোমোজোম কয়টি? অবশ্যই কিন্তু 1টি। এখানে তোমরা মনে করতে পারো যে এক জোড়া হয়ে থাকে তো সেক্স ক্রোমোজোম, তা তো নয়। আসলে মিলন ঘটে, মিলন ঘটার পরে স্পার্ম আর ওভামের মিলন যখন হয়ে গেল, তখন মনে করো যদি ছেলেদের তো একটা এক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম 2 রকম হয়ে থাকে, একটা হচ্ছে এক্স ক্রোমোজোম, একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। এই কারণে ছেলেদের গ্যামেটকে বলা হয় কিন্তু হেটারোগ্যামেট, হেটারোগ্যামেট। আর মেয়েদের গ্যামেটকে বলা হয় হোমোগ্যামেট। কেন হেটারোগ্যামেট ছেলেদেরটা? কেননা ছেলেদের ভিতরে আসলে সেক্স ক্রোমোজোমটা 2 রকম হয়ে থাকে, একগুলো এক্স ক্রোমোজোম, একগুলো ওয়াই ক্রোমোজোম। এই জন্য ছেলেদের গ্যামেটকে বলা হয় কি বললাম? হেটারোগ্যামেট। আর মেয়েদের ভিতরে যেহেতু দুটো সেক্স ক্রোমোজোমই একই রকম, মানে দুটোই এক্স, এই জন্য মেয়েদেরকে বলা হয় হোমোগ্যামেটিক, হোমোগ্যামেটিক। তো সেখানে আমরা কি জানি যে ছেলেদের এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুটি যদি মেয়েদের তো দুটো এক্স ক্রোমোজোম বিশিষ্ট, যে ডিম্বাণু উৎপন্ন হোক সেটা এক্স ক্রোমোজোম বিশিষ্ট। কাজে ছেলেদের এক্স ক্রোমোজোম বিশিষ্ট তোমার শুক্রাণুটি যদি মেয়েদের এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়, তাহলে সন্তানটি হবে মেয়ে।
আর ছেলেদের ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সাথে মেয়েদের তো এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুর যদি ফার্টিলাইজেশন ঘটে বা নিষেক ঘটে তাহলে সন্তানটি হবে ছেলে। সেগুলো নিয়ে আমরা বোর্ডে আরেক ডিটেল আলোচনা করব। নিষেক প্রক্রিয়ার শেষে অন্য একটি অধ্যায়ে এটি রয়েছে। তো আংশিক আলোচনা করে নিলাম। সেখানে আমরা কি দেখলাম যে ছেলেদের ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুটি যদি মেয়েদের এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুকে ফার্টিলাইজ করে তাহলে সন্তানটি হবে, যদি ওয়াই হয়ে থাকে তাহলে সন্তানটি হবে পুত্র সন্তান। আর যদি ছেলেদের এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুটি মেয়েদের এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুকে নিষিক্ত করে তাহলে সন্তানটি হবে মেয়ে। এগুলো আলোচনা তোমরা আরো অনেক জানতে পারবা অন্য ক্লাস করলে। তাহলে নিউক্লিয়াস সংক্রান্ত আলোচনা আমাদের হয়ে গেল। এই হচ্ছে আমাদের ডিম্বাণুর আলোচনা। তাহলে ডিম্বাণুর মূলত তিনটি অংশ আমরা দেখলাম। একটা এগ মেমব্রেন বা ডিম্ব ঝিল্লি, যেখানে তিনটি স্তর রয়েছে দেখলাম। একটা ভাইটেলাইন মেমব্রেন, একটা প্রাইমারি মেমব্রেন বা মুখ্য ঝিল্লি, আরেকটি দেখলাম সেকেন্ডারি ঝিল্লি বা সেকেন্ডারি মেমব্রেন। এটিকে আবার টারশিয়ারি কোনো বইতে নাম উল্লেখ করেছে, তাই আমি বলেছি। এখানে কিন্তু তোমাদের কনফিউজড হয়ে যেতে পারো যে একবার সেকেন্ডারি বলা হচ্ছে একবার টারশিয়ারি বলা হচ্ছে, মানে অন্য রাইটার ভালো রাইটারের বইতে কিন্তু এটা রয়েছে। যার জন্য আমি তোমাদের মেমোরিতে একটু দিয়ে দিলাম যে আসলে যাই তোমার সেকেন্ডারি মেমব্রেন, তাহাই গৌণ ঝিল্লি, তাই কোনো বইতে টারশিয়ারি মেমব্রেন, তাই হচ্ছে আসলে কিন্তু এই করোনারি রেডিয়েটার। আর কি বললাম, যাহাই প্রাইমারি ঝিল্লি, তাহাই মুখ্য ঝিল্লি, তাহাই তোমার জোনা পেরিসিটাম। আর দেখলাম যে এর মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে তাকে ওপ্লাজম বলা হয়। সেটাতে কুসুমের অবস্থান ভিত্তিতে অনেক কিছু আলোচনা করা হয়েছে। আর দেখলাম যে গোলাকার হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট একটি নিউক্লিয়াস বিদ্যমান থাকে। এই নিয়ে একটি ডিম্বাণুর গঠন। এখন শুক্রাণু ডিম্বাণুর যদি পার্থক্য করতে বলা হয়ে থাকে তাহলে তোমরা কি বলবা? এটা খ নম্বরে অনুধাবনমূলকে হঠাৎ আসতে পারে, কিংবা হয়তো দিয়ে দিল ঘ নম্বরে যে এই দুটো উপাদানের পার্থক্য বিশ্লেষণ করো। তাহলে পার্থক্য কি বিশ্লেষণ করবা? যে স্পার্ম উৎপন্ন হয় ওভারি থেকে, স্পার্ম উৎপন্ন হয় টেস্টিস থেকে বা শুক্রাশয় থেকে, আর ওভাম বা ডিম্বাণু উৎপন্ন হয় ওভেরি থেকে বা ডিম্বাশয় থেকে। স্পার্ম উৎপন্ন হয় যে প্রক্রিয়ায় সেটি হচ্ছে স্পার্মাটোজেনেসিস, আর ওভাম উৎপন্ন হয় যে প্রক্রিয়ায় সেটি হচ্ছে ওজেনেসিস। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় একটা প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে 4টি স্পার্ম উৎপন্ন হয়। এই তোমার ওভেরিতে প্রাইমারি ওসাইট থেকে তোমার একটি প্রাইমারি ওসাইট থেকে একটি মাত্র সক্রিয় ডিম্বাণু উৎপন্ন হয় এবং বাকি 3টি পোলার বডি উৎপন্ন হয়, সেগুলো নষ্ট হয়ে যায়। তারপরে শুক্রাণু অপেক্ষাকৃত ছোট, যা 2.5 মাইক্রোমিটার ব্যাসযুক্ত হয়ে থাকে। ডিম্বাণু অপেক্ষাকৃত বড়, যা প্রায় 140 মাইক্রোমিটার ব্যাসযুক্ত হয়ে থাকে। তারপর আরেকটি পার্থক্য কি বলতে পারো? যে লেজ আছে, এতে কম সাইটোপ্লাজম থাকে, এটা হালকা হয়ে থাকে, এটা তরল মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সন্তরণের মাধ্যমে স্থানান্তরিত হতে পারে, কিন্তু অর্থাৎ এটি সচল, কিন্তু ডিম্বাণুটি নিশ্চল, গোলাকার নিশ্চল, এটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে না। তাহলে পার্থক্য আসলে আমরা এইভাবে লিখতে পারবো। তো ঠিক আছে, আমাদের শুক্রাণু ডিম্বাণুর আলোচনা হয়ে গেল। তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখতে চাচ্ছি। তোমাদের সুস্থ নিরোগ দেহ, দীর্ঘ জীবন এবং সফলতা কামনা করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।